হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ টেকনিক। আজকের মূল আলোচ্য বিষয়টি হলো লম্ববৃত্তাকার চোঙ, যা এই ক্লাসের মূল টপিক। লম্ববৃত্তাকার চোঙটি শুরু করার পূর্বে প্রথমত আমরা জেনে নেব লম্ববৃত্তাকার চোঙটি এসেছে কোথা থেকে, বা এই লম্ববৃত্তাকার চোঙটির বাস্তব জীবনে কোনো বাস্তবায়িত আছে কি না সে বিষয়েও আমরা অবগত হব। তাহলে প্রথমত আমরা লম্ববৃত্তাকার চোঙটি এসেছে কোথা থেকে, চলো এটাকে আমরা দেখে নিই। তো লম্ববৃত্তাকার চোঙটি জানার পূর্বে আমার প্রথমত জানতে হবে ঘনবস্তু কি। এটিকে তোমাদের আমি লিখে লিখে বুঝাবো। তো দেখো ঘনবস্তু কাকে বলে, মনোযোগ দিয়ে দেখবে। লেখা আছে কি, যে সকল বস্তু বা পদার্থ, ভালো করে দেখো লেখা আছে যে সকল বস্তু, ধরে না এটা একটা হচ্ছে বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে। তাহলে এই যে একটা বস্তু আমার হাতের উপর আছে, দেখো এই বস্তুটাকে যখন আমি আমার হাতের উপর রাখছি, আমার একটা নির্দিষ্ট জায়গাকে দখল করে আছে, তাই তো? নির্দিষ্ট জায়গাটাকে কি করে রেখেছে, একটা দখল করে রেখেছে। তার জন্যই লেখা আছে দেখো, স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্য কাকে বলে? এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় দৈর্ঘ্য। তার জন্য কি লেখা আছে, যার দৈর্ঘ্য রয়েছে আর কি রয়েছে, প্রস্থ রয়েছে। প্রস্থ হচ্ছে কোনটা, এই জায়গা থেকে এই জায়গাটাকে বলা হয় প্রস্থ, আর এটা হচ্ছে কি দৈর্ঘ্য। তাকে কি এবং কি রয়েছে, উচ্চতা আছে। উচ্চতা মানে হচ্ছে বুঝতেই পারছে এই জায়গা থেকে এই যে জায়গার দূরত্ব, এটাই হচ্ছে কি উচ্চতা। তাহলে আমরা দেখলাম ঘনবস্তু হওয়ার জন্য মেনলি কয়েকটি শর্ত বলল, যে বস্তুটি একটি নির্দিষ্ট একটা জায়গাকে দখল করে থাকবে, বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকবে, এবং যার কি থাকবে, দৈর্ঘ্য থাকবে, যার আর কি থাকবে, প্রস্থ থাকবে, আর উচ্চতা থাকবে, তাকে আমরা কি বলবো, ঘনবস্তু বলবো। তাকে আমরা কি বললাম, ঘনবস্তু বলবো। তাহলে ঘনবস্তু তোমরা বুঝে গেছো, এই পৃথিবীতে যত বস্তু রয়েছে সবগুলোই হচ্ছে এক একটা কি বলতো, ঘনবস্তু। পৃথিবীতে যত বস্তু রয়েছে সবগুলো হচ্ছে কি ঘনবস্তু। তবে এই আকৃতি অনুসারে তার জন্য লিখে রেখেছি, দেখো আকৃতি অনুসারে ঘনবস্তুকে দুই ভাগে ভাগ করা হয়। দেখতে পাচ্ছ দুই ভাগে ভাগ করা হয়। কি কি? এক নম্বর হচ্ছে সুষম ঘনবস্তু, আর দুই নম্বর হচ্ছে কি বিষম ঘনবস্তু। তাহলে দেখলাম সুষম ঘনবস্তু কি, আমরা দেখলাম প্রথমত ঘনবস্তু কাকে বলে, তারপর দেখলাম এই ঘনবস্তুকে আকৃতি অনুসারে দুই ভাগে ভাগ করছে। একটা দেখলাম যে সুষম ঘনবস্তু, আর দেখলাম হচ্ছে বিষম ঘনবস্তু। তাহলে এবার আমরা দেখব সুষম হচ্ছে ঘনবস্তু কাকে বলে, সে বিষয়টা আমরা এখন দেখব। তো চলো এবার দেখে নিই ঘনবস্তু কাকে বলে আর বিষম ঘনবস্তু কাকে বলে। চলো দেখে নিই। লেখা আছে কি, যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ, এই জায়গাটা একটু ভালো করে বুঝো, বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ তাদের সুষম ঘনবস্তু বলে। উদাহরণ কি, যেমন উদাহরণ হচ্ছে লুডুর ছক্কা, তারা বল, ইট, খাতা, বই ইত্যাদি। এইগুলো আমি একটা খাতা নিয়ে নিই তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। লেখা আছে কি, বহিরাকৃতি মানে হচ্ছে কি বাইরের দিকটা কি হবে, সামঞ্জস্যপূর্ণ মানে হচ্ছে কি সমান। বাইরের দিকটা কোনটায়, যেমন এই দিকটা দেখো, এই দিকটা যেমন হচ্ছে একটা কি সমান আছে, একটা ইকুয়াল আছে। এই দিকটাও দেখো একটা ইকুয়াল আছে, আবার এই দিকটা দেখো একটা কি আছে, সমান আছে, সমান। আর এর অপোজিটও এটাও দেখো একটা হচ্ছে কি সমান। আর এই যে তোমার হচ্ছে কি প্রস্থ, এই প্রস্থের যে অপোজিট অর্থাৎ তার বিপরীত দিকটা, এটাও হচ্ছে কি বলতো, একটা হচ্ছে সমান। তাহলে এটাকে আমরা কি করতে পারি, একটা ঘনবস্তুর হিসাবে, সুষম ঘনবস্তু হিসাবে আমরা একটা চিহ্নিত করতে পারি। নেক্সট আমরা দেখব বিষম ঘনবস্তু কাকে বলা হয়, যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি মানে আমি কি বললাম, বাইরের দিকটা। বহিরাকৃতি মানে কি বললাম, বাইরের দিকটা সামঞ্জস্যপূর্ণহীন, অর্থাৎ বাইরের দিকটা হচ্ছে কি সামঞ্জস্যপূর্ণহীন, অর্থাৎ সমান নয়, তাদের আমরা কি বলবো, বিষম হচ্ছে কি ঘনবস্তু। এরকম উদাহরণ আমাদের অনেক আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ ভাঙা ইট, তারপর কয়লার টুকরো, এছাড়া রয়েছে পর্বত ইত্যাদি। এগুলো আমার বেশিরভাগ, অর্থাৎ বলতে গেলে এই পৃথিবীতে বেশিরভাগটাই কিন্তু আমাদের বিষম ঘনবস্তু, যা বহিরাকৃতি অর্থাৎ
বাইরের দিকটা হচ্ছে কি সামঞ্জস্যপূর্ণহীন। তাহলে তোমরা বুঝতে পারলে যে সুষম ঘনবস্তু কোনগুলো আর বিষম ঘনবস্তু কোনগুলো। এবার আমরা দেখব সুষম ঘনবস্তুকে আবার 8 ভাগে ভাগ করা হয়, এই বিষয়টা একটু আমরা দেখব। তো চলো সুষম ঘনবস্তুর আমরা বিষয় একটু জেনে নিই। তো এবার দেখব আমরা যে সুষম ঘনবস্তুকে আকৃতি অনুসারে সাধারণত আমরা কয়টি ভাগে ভাগ করছি? 8টি ভাগে ভাগ করছি। ভালোভাবে দেখে নাও, সুষম যে ঘনবস্তু রয়েছে সে সুষম ঘনবস্তুকে আমরা আকৃতি অনুসারে কয় ভাগে ভাগ করলাম? 8 ভাগে। চলো আমরা দেখে নিই সেইগুলো কি কি। 1 নাম্বার হচ্ছে আয়ত ঘন বা সমকোণী চৌপল। এটা অনেককে তোমরা বুঝে ফেলেছো যে এটা মধ্যপর্ষদের কিন্তু তোমাদের অর্থাৎ যে ক্লাস 10-এর যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইয়ের একটি হচ্ছে অধ্যায়। 2 নাম্বার হচ্ছে কি লম্ব বৃত্তাকার চোঙ। এটাই তো আমাদের এই ক্লাসের মূল আলোচ্য বিষয়, অর্থাৎ এটাই তো আমাদের টপিক ছিল, যেটা আমি তোমাদেরকে বললাম এতক্ষণ ধরে যে লম্ব বৃত্তাকার চোঙটা এসেছে কোথা থেকে। 3 নাম্বার হচ্ছে কি গোলক। এটাও কিন্তু ক্লাস 10-এর একটি অংশ, অর্থাৎ তোমাদের বইয়েরই কিন্তু একটি চ্যাপ্টার, পরিমিতির চ্যাপ্টার। 4 নাম্বার হচ্ছে শঙ্কু। এটাও রয়েছে ক্লাস 10-এর শঙ্কু চ্যাপ্টার। আমি প্রথমত লম্ব বৃত্তাকার চোঙ এটি ভিডিও হলো, নেক্সট আমরা আলোচনা করব গোলক, তারপরে আলোচনা করব শঙ্কু, তারপরে ফাইনালি আমি আলোচনা করব হচ্ছে আয়ত ঘন বা সমকোণী চৌপল। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার এটা লাস্টে কেন? কেননা এই ভিডিওটা অর্থাৎ এই ক্লাসটা আমি এমন সময় আমি এটাকে আপলোড করছি যে ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু এই অধ্যায়টা তোমাদের হয়ে গেছে, অর্থাৎ ম্যাক্সিমাম স্কুলে এই চ্যাপ্টারটা হয়ে গেছে। তবে মাধ্যমিকে তো এটা আমাদের হয়নি, এখনো মাধ্যমিক আমাদের অনেক দেরি রয়েছে, তার জন্য এটাকে আমি 4 নাম্বার ক্লাসে রাখবো। নেক্সট হচ্ছে কি 5 নাম্বার হচ্ছে কি ঘনক, যেটি তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ওল্ড সিলেবাস। 6 নাম্বার চতুস্থলক, এটাও ওল্ড সিলেবাস। 7 নাম্বার হচ্ছে পিরামিড, এটাও ওল্ড সিলেবাস। 8 নাম্বার হচ্ছে কি প্রিজম, এটাও হচ্ছে ওল্ড সিলেবাস। এটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তবে যারা মনে করছো যে শিখতে চাই, আমাকে ভালো লাগছে বা এরকম অঙ্কটাকে আমাকে ভালো লাগে, তারা কিন্তু আমার এই চ্যানেলের মধ্যেই কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ আমি স্টার্ট করতে চলেছি, সে বিষয় নিয়েও আমি কিন্তু আলোচনা করব, সেখান থেকে তোমরা শিখে নিতে পারো। তো যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় যেটি হলো লম্ব বৃত্তাকার হচ্ছে কি চোঙ। সেই লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে এবার আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা আস্তে আস্তে অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিন্তু এখন আমরা জানব। তো চলো এবার আমরা দেখব চোঙ কাকে বলে। তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর সুবিধার জন্য আমি এটা কি করছি তার ডেফিনেশনটা আমি লিখে নিয়েছি, ঠিক আছে। চোঙ কাকে বলে এই জায়গাটা এবার ধীরে 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 বুঝো। লেখা আছে কি কোনো আয়তাকার ক্ষেত্রে, এটা একটা দেখতে পাচ্ছ তোমরা, একটা হচ্ছে আয়তক্ষেত্রকার, এই দেখতে পাচ্ছ প্রত্যেকে, আমি যেটাকে দেখাবার চেষ্টা করবো, এটা একটা হচ্ছে আয়তক্ষেত্রকার। কোনো একটি আয়তকার ক্ষেত্রে যে কোনো একটি বাহুকে আমি ধরে নিলাম এই হচ্ছে একটা বাহু, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাহু, দেখতে পাচ্ছ সবাই, এ হচ্ছে একটা বাহু। যে কোনো একটি বাহুকে যদি অক্ষ ধরে, আমি ধরে নিলাম হচ্ছে কি এই অক্ষটা ধরে নিলাম, আয়তাকারের ক্ষেত্রটিকে বাহুটির চারদিকে, কোন বাহুটির? এই বাহুটির চারদিকে সম্পূর্ণ একবার ঘোরানো হয়, তাহাই হচ্ছে কি লম্ব বৃত্তাকার হচ্ছে কি চোঙ। তাহলে কি বললো? এই হচ্ছে একটা আয়তক্ষেত্রকার, যা আয়তক্ষেত্রকারটাকে কি বললো? এই বাহুটির একটা অক্ষ ধরতে বললো। অক্ষটা ধরার পরে তাকে কি করলো? সম্পূর্ণ একবার ঘোরাতে বলেছি। চলো দেখি ঘোরাই কি হয়, ঘোরাই, এই হচ্ছে আমরা ঘুরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ সবাই। আমি কি করলাম? এটাকে ফাইনালি আমি কি করলাম? ঘুরিয়ে দিলাম। দেখো ফাইনালি এটাকে ঘোরানোর পরে কি তৈরি হলো? একটা চোঙ তৈরি হয়ে গেল, দেখেছো সবাই? যেটা তৈরি হলো, কি তৈরি হলো? চোঙ তৈরি হলো। সবাই এটাকে ভালো করে এটা দেখার চেষ্টা করো যে একটা আয়তকার ক্ষেত্রটাকে আমি কি করলাম? তার বাহুর চারদিকে আমি সম্পূর্ণ একবার ঘুরিয়ে দিলাম। সম্পূর্ণ যখন আমি এটাকে একবার ঘোরালাম, তখন যেটা ফাইনালি তৈরি হলো সেটা কি তৈরি হলো? একটি লম্ব বৃত্তাকার একটি চোঙ তৈরি হলো। এরকম আমাদের হাজারো উদাহরণ রয়েছে, যেমন রয়েছে আস্ত একটা পেন্সিল, আমরা সবাই ইউজ করি একটি পেন্সিল, সেই পেন্সিলটা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙের একটি উদাহরণ। এছাড়া
এছাড়া রয়েছে জলের পাইপ, জলের ড্রাম, এছাড়া রয়েছে টিউবলাইট, তারপর মোমবাতি ইত্যাদি। এরকম আমাদের এই পৃথিবীতে লম্ববৃত্তাকার চোঙের কিন্তু অনেক রয়েছে। তারপরে তোমাদের রান্নাঘরে যে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই গ্যাস সিলিন্ডারটা ওটাও একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। এবার আমরা জানবো লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙটিকে তুমি কিভাবে স্যাটিসফাইড করতে পারো, অর্থাৎ তুমি কিভাবে চিনতে পারো, নির্বাচন করতে পারো। এটি হচ্ছে কি একদম 100% হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ তাদের। তো এবার আমরা জানবো লম্ববৃত্তাকার চোঙের বৈশিষ্ট্য। 5টি যদি তুমি বৈশিষ্ট্য দেখো কোনো একটি ঘনবস্তুর মধ্যে, যদি এই 5টি যদি বৈশিষ্ট্য তুমি দেখো, তার মানে তুমি 100% এটা ধরে নিবা যে এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। নাম্বার 1 বৈশিষ্ট্য কি, চোঙের যে 2 প্রান্ত তল হবে বৃত্তাকার। কি বললাম, চোঙের 2 প্রান্ত তল হবে বৃত্তাকার। তোমাদেরকে এই বিষয়টি বোঝাবার সুবিধার জন্য আমি একটা বাস্তব একটা লম্ববৃত্তাকার চোঙ আমি একটা উদাহরণ নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমি একটা লম্ববৃত্তাকার আমি একটা চোঙ নিয়ে নিলাম। তাহলে কি বললাম, 1 নম্বর বৈশিষ্ট্যতে কি বললাম, যে চোঙের 2 প্রান্ত তল হবে কি হবে বৃত্তাকার। তো দেখো এই একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এই একটা হচ্ছে কি প্রান্ততল, আর এটা একটা হচ্ছে কি প্রান্ততল। তাহলে এই প্রান্ততলটা হবে বৃত্তাকার অর্থাৎ গোল। দেখো এটা হচ্ছে কি বৃত্তাকার, এই দিকটা হচ্ছে বৃত্তাকার। তাহলে 1 নম্বর কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে কি মিলে যাচ্ছে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, বৃত্তাকার প্রান্ততল দুটি হবে সমান্তরালভাবে অবস্থিত। কি বললো, আবার বলছি, বৃত্তাকার যে প্রান্ততল দুটি রয়েছে, অর্থাৎ এই যে একটা হচ্ছে বৃত্তাকার, এটা একটা বৃত্তাকার, তার জন্য দুটি কথা বলা হয়েছে, একটি বৃত্তাতল একটি বৃত্ততল, দুটি বৃত্ততল সমান্তরালভাবে অবস্থিত। এ কথার অর্থ কি, মানে ব্যাসের কথা বলছে। এই যে তোমার জায়গা থেকে এই জায়গা ধরো দূরত্ব, অর্থাৎ এই যে ব্যাসটা আমি সাপোজ ধরে নিলাম, সব ডিটেলসে বলবো ব্যাস কি, ব্যাসার্ধ কি, উচ্চতা কি, তারপরে হালকা করে একটু জেনে রাখো ব্যাস। ধরে নাও এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব, অর্থাৎ ব্যাসটা আমি ধরে নিলাম হচ্ছে 20 সেমি। ঠিক বিপরীতে এই যে তোমার হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্ত এই জায়গা থেকে এই জায়গায় যদি মাপো, এটাও 100% 20 হবে। যদি না হয় তাহলে বুঝে নেবা এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ নয়। তাহলে সেই কথাটাই বলছে, বৃত্তাকার প্রান্ততল দুটি সমান্তরালভাবে কি অবস্থিত। 3 নম্বর বৈশিষ্ট্য কি, 3 নম্বর বৈশিষ্ট্য বলছে পার্শ্বতল হবে বক্রকার। পার্শ্বতল কি জিনিস চলো বুঝো। এটা হচ্ছে পার্শ্বতল, এই যে তোমাদের দেখতে পাচ্ছ একটা কালারিং করা আছে, এটা হচ্ছে কি পার্শ্বতল। পার্শ্বতলটা কি হবে বক্রকার হবে। বক্রকার মানে হচ্ছে কি গোল, দেখো গোল, এই হচ্ছে গোল। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য মিলে গেল যে পার্শ্বতলটা কি হবে বক্রকার হবে। যেটা আমি বললাম যে পার্শ্বতল মানে হচ্ছে যেটা পুরোটাই আমাদের কি আছে, একটা কাগজ বা রং দিয়ে কি করেছে এটাকে ঘিরে দিয়েছে, এটা হচ্ছে পার্শ্বতল, বা আরেকটা বললাম বক্রকার। 4র্থ নম্বর বৈশিষ্ট্য বললাম মোট তল সংখ্যা 3টি। দেখি কি কি, এই দেখো 1 নম্বর হচ্ছে একটা তল, তাহলে আমি এই দেখো এটা একটা তল যেটা দেখালাম, এটা একটা হচ্ছে কি তল, আর এটা একটা তল, তাহলে কটা হলো 2টা তল। আর এই যে একটা আমাদের পুরোটা বক্রকার যেটা বললাম, এটা একটা হচ্ছে পুরোটা তল, মানে হাত দেওয়া যাচ্ছে কোন কোনগুলোতে দেখো তো, এই একটা হচ্ছে তল, এই একটা তল দেখলে, আর এটা একটা হচ্ছে তল, তাহলে কটা হলো 2টো, আর এই যে একটা হচ্ছে 3টে, তাহলে তল সংখ্যা হচ্ছে কি 3টি। তার মধ্যে কি বললো 2টি হবে সমতল। সমতল মানে হচ্ছে কি সমান। তাহলে আমি বলেছি দেখো এই যে একটা হচ্ছে তল, এটা হচ্ছে কি সমান, আর এই তলটা হচ্ছে কি সমান। একটি হবে কি বক্রতল, যেটা আমি বললাম যে এই যে তলটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি বক্রতল। 5 নম্বর বৈশিষ্ট্য কি বললো, 5 নম্বর বৈশিষ্ট্য বলছে লম্ববৃত্তাকার চোঙের বক্রকার যে পার্শ্বতল রয়েছে 2 প্রান্ত তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বললো যে এই একটা হচ্ছে কি প্রান্ততল আর এই একটা হচ্ছে কি প্রান্ততল, তাদের যে পার্শ্বতল অর্থাৎ এই একটা যে পার্শ্বতল বক্রতল দেখছো লম্বভাবে অবস্থিত। লম্ব মানে একদম খারাপভাবে অবস্থিত। দেখো এটা কিন্তু ট্যাড়া বাঁকা নেই, একদম সোজাভাবে আছে। বিষয়টা আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমি একটা ডায়াগ্রাম নিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা বাস্তব একটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ। এটাই হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙ। আর একটা লম্ববৃত্তাকার চোঙ নয় আমি দেখাচ্ছি। ধরো
এই যেটা, এটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ নয়। কেন জানো? আমি এক্ষুনি বললাম যে লম্ববৃত্তাকার চোঙের বক্রকার যে পার্শ্বতলটা রয়েছে, পার্শ্বতল মানে হচ্ছে কোনটা? এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা হচ্ছে কি পার্শ্বতল, আর এই জায়গাটা আমি বললাম পার্শ্বতল, যেটা বললাম এই যেটা এটা পার্শ্বতল। ঠিক আছে, পার্শ্বতল কি বললো? দুই যে প্রান্ততল রয়েছে, অর্থাৎ এই যে একটা প্রান্ততল আর এই একটা প্রান্ততল সঙ্গে লম্বভাবে কিন্তু অবস্থিত নয়। লম্ব মানে কি? একদম খাড়া, যেমন এইরকম দেখো, এটা কিন্তু খাড়া হয়ে আছে, এটা কিন্তু খাড়া হয়েছে, এটা কিন্তু খাড়া নেই, এটা কিন্তু বাঁকা আছে। তার জন্য কথা বলছে যে লম্বভাবে অবস্থিত। তাহলে এটা কি লম্বভাবে অবস্থিত রয়েছে প্রান্ততলের সঙ্গে? অবভিয়াসলি না। তাহলে এটা কিন্তু আসলে লম্ববৃত্তাকার চোঙের কিন্তু উদাহরণ নয়, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ নয়, এটা লম্ববৃত্তাকার চোঙ না, এটাই হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙ। অর্থাৎ এই যে তোমার পাঁচটা আমি বৈশিষ্ট্য বললাম, এই পাঁচখানা বৈশিষ্ট্য যদি তুমি কোনো ঘনবস্তুর মধ্যে দেখো, তার মানে বুঝে নেবে এটি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এবার আমরা দেখব লম্ববৃত্তাকার চোঙকে দুই ভাগে ভাগ করা হয়, সে বিষয়গুলো আমরা এখন পুঙ্খানুপুঙ্খানু দেখব। তো চলো এবার আমরা একটু দেখে নিই যে গঠন অনুযায়ী চোঙের শ্রেণী বিভাগ। এক নম্বর আমি বলছিলাম যে নিরেট চোঙ। নিরেট চোঙ কোনগুলো? দেখো, যে চোঙের পুরো অংশ কোনো কঠিন পদার্থ দ্বারা নির্মিত তাকে নিরেট চোঙ বলে। যেমন উদাহরণ হচ্ছে একটি হচ্ছে রড, লোহার রড। দেখেছো বাইরে এবং ভিতরে যে পুরো ভিতরের অংশটা কোনো কঠিন পদার্থ দ্বারা কি আছে? ওটা নির্মিত আছে। আর কি রয়েছে? আর কি উদাহরণ? যেমন হচ্ছে একটা পেন্সিল, সে পেন্সিলের ভিতরে যে অংশটা দেখবা, সে পুরো ভিতরের অংশটা কোনো কঠিন পদার্থ দ্বারা নির্মিত। আবার রডের ক্ষেত্রে বললাম কোনো ভিতরে যে অংশটা রয়েছে, অর্থাৎ ভিতরে যে পদার্থ রয়েছে, সে ভিতরে কয়েকটা পদার্থ কঠিন পদার্থ দ্বারা কি বললাম? নির্মিত বললাম। এরকম কিন্তু অনেক কিন্তু আমাদের নিরেট চোঙ রয়েছে। আর একটা চোঙ, সেটা হচ্ছে কি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ কি বললাম? যে চোঙের বাইরের অংশটা কোনো কঠিন পদার্থ দ্বারা নির্মিত, কিন্তু ভিতরের অংশটা কি ফাঁপা। ভিতরের অংশটা কি বললাম? ফাঁপা। তাহলে এরকম উদাহরণ হচ্ছে কি জলের পাইপ, জলের ট্যাঙ্ক, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে এক একটা হচ্ছে কি উদাহরণ। তাহলে আমরা দেখলাম ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে কাকে বলে, কেন? কঠিন পদার্থ বাইরে যে অংশটা দেখেছি প্লাস্টিক দিয়ে কি পুরোটা একটা আবরণ রয়েছে, আর ভিতরটা হচ্ছে ফাঁপা, আর ওই কারণে কি আমাদের ওখানে কি থাকে? জল থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের এক একটা হচ্ছে ফাঁপা চোঙের একটি উদাহরণ। এরকম অনেক তোমাদের উদাহরণ আছে যেগুলোকে তোমরা দেখতে পারো। এবার আমরা যেটা দেখব, এদের হচ্ছে কি তিনটি জিনিস আমরা বার করব। নাম্বার 1, এদের পার্শ্বতল ক্ষেত্রফল বার করব। নাম্বার 2, সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। আর নাম্বার 3 হচ্ছে কি আয়তন বার করব। তিনটা জিনিস আমরা কি করব? বার করব। এটাই হচ্ছে আমাদের মূল। দেখো নাও, এইটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা বললাম কি, এক নম্বর যে পার্শ্বতল, দ্বিতীয় নম্বর কি বললাম? সমগ্র তলের ক্ষেত্রফল, আর তৃতীয় নম্বর কি বললাম? আয়তন। এই তিনটা জিনিস আমরা কি করব? বার করব। চলো দেখি। তো এবার দেখবো আমরা পার্শ্বতলের হচ্ছে ক্ষেত্রফল, যেটা আমি তোমাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ যে কথাগুলো বললাম সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি হচ্ছে ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ এর সূত্রটা কিভাবে আসছে সে বিষয়টা তোমাদের সামনে আমি উপস্থাপন করব, প্রমাণ করে দেখাবো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এর সূত্রটা কিভাবে আসছে সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আর 3 নম্বর হচ্ছে কি আয়তন। কার আয়তন? লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে কি আয়তন। লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে ফর্মুলা এলো সেটা দেখাবো। আর লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কীভাবে এলো আমি এটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল ক্ষেত্রফলটা দেখবেই, তার আগে তোমরা একটু দেখে নাও একটি হচ্ছে আবার ওই আয়তক্ষেত্রটা, যেটা পূর্বে আমি দেখিয়েছিলাম। তো আয়তক্ষেত্রটাকে আমি কি করলাম, এটাকে একটু আমি এঁকে নিচ্ছি। এখানে আমি একটু বোর্ডে আমি একটু এঁকে নিই, ফলে তোমাদের একটু বোঝাতে সুবিধা হবে বিষয়টা। দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকে তোমরা জানো যে এটাকে বলা হয় দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমি এল লিখলাম, লেন্থ। আর এটাকে হচ্ছে কি প্রস্থ, বি লিখলাম, ব্রেথ। যেটা আমি অরিজিনাল যে আয়তক্ষেত্র রয়েছে সেটা তো আমি লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি দৈর্ঘ্য, মানে এল লিখলাম। আর এটা হচ্ছে কি প্রস্থ, এটাকে বি লিখলাম। যার অপোজিটে দৈর্ঘ্য,
এর যতটা দৈর্ঘ্য থাকবে তার বিপরীতে ঠিক ততটাই দৈর্ঘ্য থাকবে, প্রস্থ এখানে যতটা থাকবে তার বিপরীতে কিন্তু প্রস্থটা ঠিক ততটাই থাকবে, সেটা দেখতে পাচ্ছ। এবার আমি কি করলাম, এই আয়তক্ষেত্রটাকে আমি শুরুতে কি করেছিলাম, এটাকে একটা কি করেছিলাম, তার কোনো একটা বাহুকে ধরে আমি কি করেছিলাম, এটাকে আমি একটা মুড়ে নিয়েছিলাম, অর্থাৎ সম্পূর্ণ আমি কি করেছিলাম, আমি একবার ঘুরিয়ে নিয়েছিলাম। দেখো ভালো করে বুঝবে, এই বাহুটাকে কি করলাম, আমি সম্পূর্ণ আমি একবার ঘুরিয়ে নিলাম। এই ঘুরাতে গিয়ে আমি কি দেখছি, এই জায়গাটা একটু ভালোভাবে দেখো, ক্যামেরাতে হয়তো ভালোভাবে দেখা যাবে না, তারপর আমি তোমাদেরকে আপ্রাণ চেষ্টা করব ভালোভাবে দেখাবার। তো এই যে তোমার দৈর্ঘ্য আমি বললাম, এতক্ষণ কিন্তু দৈর্ঘ্য ছিল, এই আয়তক্ষেত্রকারের যে আয়তক্ষেত্রকার বললাম এটা কিন্তু একটা দৈর্ঘ্য ছিল। যেমনই আমি কি করলাম, এটাকে একটা চোঙে কনভার্ট করলাম, এই চোঙে কনভার্ট করার পরে কিন্তু দেখলাম যে দৈর্ঘ্যটা কি হচ্ছে, একটা বৃত্ততে একটা কনভার্ট হয়েছে। এই গুরুত্বপূর্ণ কথাটা নোটিস করো, আমি কি বললাম, এটা কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙ, এতক্ষণ আয়তক্ষেত্রাকার ছিল, আয়তক্ষেত্রাকার ছিল। যখন আমি এটাকে লম্ববৃত্তাকার চোঙে যখন আমি এটাকে কনভার্ট করলাম, এটাকে তৈরি করলাম, তখনই কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম। কি লক্ষ্য করলাম, এই দৈর্ঘ্যটা কি হয়েছে, একটা বৃত্ততে কনভার্ট হয়েছে, এটা কিন্তু আমি নোটিস করি। আমি কি বললাম, আয়তকারের যে ক্ষেত্রটা আছে, অর্থাৎ কাগজের যে আয়তকার ক্ষেত্রের যে দৈর্ঘ্য ছিল, সে দৈর্ঘ্যটা হয়েছে কি একটা বৃত্ততে কনভার্ট হয়েছে, সেটা আমি লিখে নিই। তবে আর একটা বিষয় আমি বলি, ক্লাস 9 হয়তো তোমরা দেখে এসেছো, অনেকে জানো না, যারা জানো না তারা জেনে নাও। আর আমি এটা বারবার বলি, জানা আর অজানার মধ্যে পার্থক্য হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড আগে তুমি হয়তো জানতে না, 1 সেকেন্ড পরে আমি কিন্তু জেনে ফেলবে, আমি বলার পরে কিন্তু 1 সেকেন্ড পরে তুমি জেনে যাবে বিষয়টা। দেখো কি বললাম, আয়তকার যে কাগজের যে একটা আয়তক্ষেত্রকার, এটা কিন্তু একটা কিসে কনভার্ট হয়েছে, দৈর্ঘ্যতে হয়েছে। আমি বিষয়টা লিখে নিই, ফলে তোমাদের একটু তোমরা নোট করবে, আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করবে, খাতাটা যখন খুলবে পুরো ব্যাপারটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে কাগজের আয়তকারের যে ক্ষেত্র আমি এখানে লিখে নিই, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। অর্থাৎ কাগজের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা কিসে কনভার্ট হয়েছে বলো তো, একটি বৃত্তে কনভার্ট হয়েছে, যেটা আমি এখন লিখছি না। একটি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে ছিল একটা কি বললাম, দৈর্ঘ্য, হয়ে গেল কি একটা, ওটা একটা বৃত্ততে কনভার্ট হয়েছে, যেটা আমি এক্ষুনি বললাম একটি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে আমি এটা লিখে নিচ্ছি যে 2π হচ্ছে কি বললাম r। তাহলে ছিল একটা কি বললাম, দৈর্ঘ্য, হয়ে গেছে কি একটা বৃত্ত, যে বৃত্ত তোমাদেরকে আমি দেখালাম যে এটা কিন্তু একটা বৃত্ততে কনভার্ট হয়েছে। তা বৃত্তের যেটা আমি পরিধি আমি বললাম যে এই যে একটি হচ্ছে বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধিটা হচ্ছে কি 2πr। কি বললাম, 2π হচ্ছে কি r। এটা যারা জানো না তারা জেনে নাও, ক্লাস 9-এ ছিল। তাহলে এটাই বললাম যে এই যে একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, তার বৃত্তের পরিধিটা হয়ে গেল কি 2πr, ছিল দৈর্ঘ্য আর হয়ে গেল কি একটি বৃত্তের পরিধি, অর্থাৎ 2π হচ্ছে কি আর। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু লক্ষ্য তোমরা আবারও হয়তো লক্ষ্য করছো, দেখো যে এই যে আমি বললাম হচ্ছে কি প্রস্থ ছিল কি, দেখো প্রস্থ মানে বি হচ্ছে প্রস্থ, এটা যখন আমি একটা কি করলাম লম্ববৃত্তাকার চোঙে আমি যখন কনভার্ট করলাম, তখন কিন্তু প্রস্থটা কিন্তু একটা উচ্চতাতে কনভার্ট হয়েছে, দেখতে পাচ্ছ। এই প্রস্থটা কিসে কনভার্ট হয়েছে, একটা উচ্চতাতে কনভার্ট হয়েছে। ছিল প্রস্থ, হয়ে গেল কি উচ্চতা, ছিল প্রস্থ, হয়ে গেল উচ্চতা। তাহলে এই জায়গাটা একটু ভালো করে আমরা লক্ষ্য করব, যেখানে লিখব কাগজের হচ্ছে কি, কাগজের আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রে এটা কিন্তু প্রস্থ, অর্থাৎ এই প্রস্থ ছিল, প্রস্থ হচ্ছে কি সেই প্রস্থটা কিসে কনভার্ট হয়ে গেছে বললাম, সেটা হ্যাঁ ঠিকই বলেছো, এটা কিন্তু একটা উচ্চতাতে কনভার্ট হয়েছে, উচ্চতাতে কনভার্ট হয়েছে। উচ্চতা মানে কি, এইচ, হাইট। তাহলে এই উচ্চতা হচ্ছে কি এইচ,
এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইচ মানে উচ্চতা, তাহলে আমি এটাকে ধরে নিলাম হচ্ছে কি উচ্চতা। আচ্ছা এবার আমি তোমাদেরকে যদি বলি যে এই যে আয়তাকার ক্ষেত্রের এখন আমি যদি ক্ষেত্রফলটা বার করার চেষ্টা করি, ক্ষেত্রফল মানে কি বলি যে ক্ষেত্রফল মানে হচ্ছে কি এই জায়গাটাকে আমি পুরোটা রং করতে চাইছি, তোমাদেরকে আমি এটা ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছি যে এই জায়গাটাকে আমি পুরোটাই রং করতে চাইছি, দেখতে পাচ্ছ কি তোমরা এই জায়গাটা হচ্ছে কি আমি পুরোটাইকে আমি রং করতে চাইছি। এখন যদি বলি যে বলো তো এখানে কতটা রং করতে হবে, তোমরা কি বলতে পারবে? হয়তো অনেকে বলতে পারবে, যারা জানো না তারা জেনে নাও। এখন আমি যদি বলি যে জায়গাটা আমি পুরোটা রং করতে চাইছি কিন্তু বেশিও রং নিতে চাইছি না, কমও রং নিতে চাইছি না, তাহলে কিভাবে বার করব? খুবই সহজ, তার দৈর্ঘ্যর সাথে প্রস্থটাকে গুণ করে দিবে, তাহলে তার কী পেয়ে যাবে? ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্ষেত্রফলটা পেয়ে গেলে, আর ক্ষেত্রফলটা পেয়ে গেলে মানে কতটা রং করতে হবে তার ক্ষেত্রফলটা পেয়ে গেলে, তাহলে আমি দেখলাম আয়তক্ষেত্রকারের যখন ক্ষেত্রফল বার করব দৈর্ঘ্যর সাথে প্রস্থটাকে গুণ করে দেব, সহজ ভাষায় আমরা তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। সেটা আমরা কিন্তু এখন লিখব, সেটাই লিখব। অর্থাৎ লিখব যে কাগজের যে আয়তকারের ক্ষেত্রের আমরা কী বার করব? ক্ষেত্রফল। আমরা এখানে লিখে নিচ্ছি যে ক্ষেত্রের কী বার করব? ক্ষেত্রফলটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? দৈর্ঘ্যর সাথে আমরা কি গুণ করব? হ্যাঁ ঠিকই বলছো, দৈর্ঘ্যর সাথে আমরা যেটা গুণ করব প্রস্থটাকে গুণ করে দেব, ঠিক আছে। দৈর্ঘ্যর সাথে আমরা কি করব? প্রস্থটাকে গুণ করে দেব। তাহলে দৈর্ঘ্যর সাথে যদি আমরা প্রস্থটাকে গুণ করে দিই তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে কি পেয়ে যাব? তাদের লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে কি ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো তাহলে দৈর্ঘ্য মানে আমি কি বললাম? দৈর্ঘ্য ছিল হয়ে গেল কিসে? একটা 2πr এ কনভার্ট হয়ে গেল, তাহলে আমি লিখব 2π হচ্ছে কি r, বুঝতে পারছো কি? তাহলে আমি কি বললাম? এটা একটা দৈর্ঘ্য ছিল 2πr হয়ে গেল ইন্টু প্রস্থ ছিল এটা হয়ে গেছে কি h, তাহলে এটাই তো হচ্ছে তার ফর্মুলা। তাহলে আমরা পেয়ে গেলাম লম্ববৃত্তাকার চোঙের যে পার্শ্বতলের ক্ষেত্রফল, কি পেয়ে গেলাম? 2πr/h, 2πr/h, এটা হবে বর্গ, সেমি হলে সেমি, এখানে আমি একক লিখব। একক মানে হচ্ছে কি যেমন হচ্ছে কোনো অঙ্কতে বলে দিবে সেমি, কোনো তো অঙ্কতে বলে দেবে মিটার, সেগুলো হচ্ছে কি একক, যেটাকে আমরা ইংলিশে বলি ইউনিট, যেটা আমরা অঙ্ক করতে করতে সবগুলো ডিটেলস আমি বলবো। তাহলে 2πr/h মানে কি ভাই? 2πr/h মানে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h। অর্থাৎ এই এই যে আমি বললাম লম্ববৃত্তাকার চোঙটাকে এখন যদি আমি এটাকে কাগজে মুড়তে চাই বা রং করতে চাই পুরোটাকে, আমার ন্যূনতম যে রং লাগবে বা কাগজ লাগবে সেটা হচ্ছে 2πr/h। এখানে আর কি? এই যে আমি বললাম এখানে আর, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে, আর বলছি। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর ফর রেডিয়াস। ব্যাসার্ধ কি জিনিস স্যার? চলো বলছি। ব্যাসার্ধ আমি এটাকে একটা লম্ববৃত্তাকার চোঙ আমি একটা এঁকে নিচ্ছি, ফলে তোমাদেরকে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে আমি একটা লম্ববৃত্তাকার আমি একটা চোঙ এঁকে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমি একটা লম্ববৃত্তাকার চোঙটা আমি এঁকে নিচ্ছি, সব বলবো। ব্যাস হচ্ছে কোনটা? আমি যদি বলি ব্যাস, তাহলে কিন্তু ব্যাস হবে এই জায়গাটা, ভালোভাবে দেখবে। তাহলে এটা হচ্ছে কিন্তু ব্যাস, কোনটা? এই জায়গা থেকে এই জায়গা যদি দূরত্ব বলি এটা হচ্ছে কি ব্যাস, ঠিক আছে। আর এর মিডিল বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এই জায়গাটা হচ্ছে কি বললাম? এই জায়গা থেকে জায়গায় দূরত্ব আমি কি বললাম? সেটা হচ্ছে ব্যাসার্ধ। এই জায়গা থেকে যে দূরত্ব এটাকে বললাম ব্যাসার্ধ। সাপোজ আমি ধরলাম ব্যাসার্ধ হচ্ছে 2, আমি যদি বলে ব্যাস কত, অবভিয়াসলি কত হবে? 4। তাহলে এই জায়গা থেকে দূরত্ব হবে কত? 4। আচ্ছা তারপরে বললাম উচ্চতা, এই জায়গা থেকে এই জায়গার যে উচ্চতা, এই দূরত্ব এটা হচ্ছে উচ্চতা। আর বাস্তব যদি আমরা দেখি তাহলে এই যে জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে এটাকে বলবো ব্যাস, আর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে উচ্চতা। মোটামুটি এটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। যা অঙ্ক করতে করতে আমি ডিটেলস এগুলোকে বলবো। এখন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাসে মোটামুটি আমি তোমাদের সামনে বিশ্লেষণ করলাম যে লম্ববৃত্তাকার চোঙের অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলটা কীভাবে এলো সেটা আমি দেখালাম। কীভাবে এলো বললাম, যেটা হচ্ছে কি 2πr/h সেটা বললাম। এবার আমরা যেটা দেখবো সমগ্র তলের হচ্ছে ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার চোঙ আমরা একটা এঁকে নিই, পার্শ্বতল ক্ষেত্র একটা লম্ববৃত্তাকার চোঙ আমি কি করছি? একটা অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙ। এটা হচ্ছে আমাদের উচ্চতা। তো লম্ববৃত্তাকার চোঙের এখন আমি যদি বলি যে এর আমি পুরোটাকে আমি রং করতে চাইছি, তো একটি উদাহরণ নিচ্ছি। দেখো যে এটা হচ্ছে আমার এটা,
এতক্ষণ আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলাম, অর্থাৎ এই যে বাইরের দিকটা, সে বাইরের দিকটা কতটুকু রং লাগবে, ন্যূনতম রং কতটা লাগবে, এটা কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। এখন আমি যদি বলি যে বলো তো এটাকে পুরোটাকে রং করো, তাহলে পুরোটা রং করবে কোনগুলো? তুমি ওপরটায় এই জায়গাটাও করবে, আবার এই জায়গাটাও করবে, প্লাস এটা তো করবে। তাহলে এটা তো রং করতে আমরা জানি কতটা রং করতে লাগবে, এটা তোমরা জানো 2πr/h। তাহলে আমরা এটা লিখে নিই যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এই জায়গা তো অলরেডি রং করেছি, আমরা সে রং করতে আমরা সেটাও জানি যে কতটুকু রং লেগেছিল ন্যূনতম। হ্যাঁ ঠিকই বলেছো যে 2πr/h। এবার তুমি ওপরের জায়গাও তো রং করবে, তাহলে ওপরের জায়গাটা যদি তুমি রং করো, সেখানে আমরা কি একটি বৃত্তের যে ক্ষেত্রফল, এটা মনে রাখবে πr²। তাহলে হচ্ছে কি বললাম, πr²। তাহলে এই বৃত্তগুলো কটা আছে, একটা ওপরে একটা হচ্ছে নিচে, তাহলে আমরা আর একটা যোগ করে দিব, তাহলে হচ্ছে কি πr²। তাহলে এটা যোগ করলাম কেন, বুঝতে পেরেছো তো? তাহলে আমাদের তিনটাই তো আমরা রং করব, ওপর নিচ এবং সাইড। তাহলে এটা কিন্তু আমরা ক্ষেত্রফল জানি, যেটা আমরা বার করেছি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কিন্তু এবার ফর্মুলাটাকে আমরা বার করব, ঠিক আছে? তাহলে এবার একটু তোমরা বলো, তোমাকে এই জায়গাটা একটু লক্ষ্য করো যে এখানে হচ্ছে কি, এখানে আমরা লিখে দেবো বর্গ হচ্ছে একক। এই জায়গাটা একটু মনে রাখবে, যদি আমরা ক্ষেত্রফল বার করি তাহলে আমরা লিখব কি, লিখব বর্গ লিখব। আর যদি আমরা আয়তন বার করি তাহলে আমরা ঘন শব্দটা ব্যবহার করব। তো এখানে 2πr/h এটা লিখে নাও, 2πr/h। এবার একটা বলো তো, এই πr² কটা আছে? দুটো। তাহলে একটা πr² আর একটা πr², কটা হলো? তাহলে দুটো πr²। হ্যাঁ ঠিকই বলেছো, দুটো πr²। এখানে বর্গ একক আছে, বর্গ একক লিখে নাও। তাহলে লিখে নিলাম বর্গ একক। আচ্ছা এবার একটু জিনিস লক্ষ্য করো যে এখানে আছে কি 2, কমন বিষয়, এই জায়গাখানে আছে 2, আবার এই জায়গাটা তো আছে 2। তাহলে দু জায়গাতে তো 2 রয়েছে, যেহেতু দু জায়গাতে 2 আছে তাহলে আমরা 2টাকে কমন নিতে পারি। আবার আর কি কমন নিতে পারি, এখানে পাই আছে, এখানেও পাই আছে, তাহলে আমরা পাইও কমন নিতে পারি। আবার এখানেও একটা আর আছে, এখানে দুটো আর আছে, তাহলে এটাকেও আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার সাধারণ নিয়ম হচ্ছে দুটো জায়গাতেই একই রকমভাবে থাকতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 কমন নেব। এই জায়গাখানে পাই আছে, এই জায়গাখানে পাই আছে, তাহলে আমরা পাই কমন নেব। তাহলে এই জায়গাতে আর আছে, এই জায়গাতে আমরা কি আছে, আর আছে, তাহলে আরটা কমন নেব। তাহলে কমন নেওয়ার পরে ফাইনালি কি কি পড়ে আছে চলো একটু দেখি। দেখো তো 2 কমন নিয়ে নিয়েছি, পাইও কমন নিয়ে নিয়েছি, আরও কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে, এইচ পড়ে আছে, প্লাস 2 তো কমন নিয়ে নিয়েছি, পাইও কমন নিয়ে নিয়েছি, দুটো আরের মধ্যে একটা আর কমন নিয়ে নিয়েছি। কয়টা আর আছে বলো তো? হ্যাঁ ঠিকই বলেছো, একটা আর আছে, তাহলে আমি লিখে ফেললাম। তাহলে এই হয়ে গেল বর্গ একক। আচ্ছা বলো তো এটা আমরা কি পেলাম? এটা পেলাম কি? হ্যাঁ ঠিকই বলেছো, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙকে আমি এই চোঙটিকে যদি আমি রং করতে চাই তাহলে পুরোটা আমাকে যে রং করতে হবে সেটা কি বললাম, 2πr/h+r হচ্ছে আমাকে রং করতে হবে, অর্থাৎ উপরে নিচে এবং সাইডে। এবার আমরা বার করব লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে কি আয়তন। আয়তন কি জিনিস আমি বলছি, আমি জায়গাটা পুরো ডিটেলসে আমি বলছি, একটু ধৈর্য ধরো। তো চলো আমি এখানে দুটি লম্ববৃত্তাকার আমি চোঙ এঁকে নিচ্ছি, জায়গাটা একটু ভালো করে দেখবে। আচ্ছা এখন তোমাকে যদি বলি এটা হচ্ছে 1 নাম্বার গ্লাস, এটা হচ্ছে 1 নাম্বার গ্লাস, আর এটা হচ্ছে 2 নাম্বার গ্লাস, ঠিক আছে? এখন আমি যদি বলি বলো তো কোন গ্লাসে বেশি জল আসবে? উত্তর দাও, কমেন্ট বক্সে উত্তর দাও, প্রত্যেকের কমেন্ট বক্স আমি চেক করব, উত্তর দাও। এখন আমি যদি জিজ্ঞাসা করি কোন গ্লাসটিতে বেশি জল আসবে, অবভিয়াসলি তোমরা প্রত্যেকেই বলবে স্যার এটা বা কোনো কথা বললেন, 1 নাম্বার গ্লাসে জল বেশি আসবে, অর্থাৎ এই গ্লাসটাতে বেশি জল আসবে। আমি যদি বলি কেন, তখন তোমরা কি বলবে যে স্যার এর ব্যাসের দৈর্ঘ্যটা বেশি আর উচ্চতা দৈর্ঘ্যটাও বেশি। এই ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে এই জায়গা থেকে এই জায়গাটা বেশি, আর এই জায়গাটা ব্যাস কম, এর উচ্চতা বেশি আর এর উচ্চতা হচ্ছে কি কম।
তাই তো? তাহলে এর জন্য কি হবে, এখানে কিন্তু জলটা বেশি আসবে মানে কি ভিতরের যে অংশটা তোমরা বললে অর্থাৎ জলের পরিমাণ যেটা তোমার বেশি আসবে এটাই হচ্ছে তার আয়তন, এটাই হচ্ছে আয়তন। এখন আমি তোমাকে যদি বলি যে এর বাইরে থেকে এই গ্লাসের ভিতরে বাইরে থেকে কতটুকু জল আছে এটাকে যদি বলি বার করতে পারবে কি? আমি কিন্তু বলিনি যে ভিতর থেকে, বাইরের দিক থেকে তোমাকে দেখে বলতে হবে যে ভিতরে কতটুকু জল আছে, সেটা কিন্তু তোমাকে বার করে দেখাতে হবে। ওই ফর্মুলাটা আমি শেখাবো, অর্থাৎ বাইরে থেকে তুমি বুঝতে পারবে যে এর ভিতরে কতটুকু জল আছে। তো দেখো আমি কি করছি, কিছু আমি বৃত্তের ক্ষেত্রফল নিচ্ছি। এটা একটা বৃত্তের ক্ষেত্রফল, ভালো করে দেখবে প্রত্যেকে। এটা একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা একটা বৃত্তের এরকমভাবে একটা লম্ব আমি একটা কী করলাম, টেনে দিলাম। ঠিক আছে, যদিও খুব একটা ভালো হয়নি, খুব ভালো হয়নি, তারপর তোমাদেরকে আমি একটু বোঝাবার চেষ্টা করছি আমি জায়গাটা। তো দেখো কি বললাম, এই যে আমি বললাম লম্ববৃত্তাকার চোঙে, তাহলে এর আমি যদি ক্ষেত্রফল আমি বলি তাহলে নিশ্চয়ই কি জানো, প্রত্যেকে জানো, বললাম এক্ষুনি বললাম পায়ের স্কোয়ার, যারা জানো না তা জেনে নাও। একটি বৃত্তের যদি আমি বলি ক্ষেত্রফল কি হবে, পায়ের স্কোয়ার। এ বৃত্তের ক্ষেত্রফল যদি বলি তাহলে কি হবে, পাই আর স্কোয়ার। এ বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল হবে কি, পাই আর স্কোয়ার। কিন্তু এই পাই আর স্কোয়ারগুলো কতটা আছে এটাকে আমাদের জানা আছে? এটা জানা নেই। তার জন্য উচ্চতা যেটা হবে সেটা হচ্ছে কি এইচ। যদি তোমাদের উচ্চতা জানা থাকে তাহলে কি করবো, আমরা 2 এর সাথে কি করবো, পাই আর স্কোয়ারের সাথে 2কে গুণ করে দেবো। মানে উচ্চতা যদি 2 সেমি হয় তাহলে আমরা কি করবো, পাই আর স্কোয়ারের সাথে যদি উচ্চতা আমাদের জানা থাকে তাহলে হবে 2। দেখো উচ্চতা তোমার জানা আছে পাই আর স্কোয়ার 10, উচ্চতা হচ্ছে 10 সেমি, তাহলে 10 দিয়ে গুণ করবো। তাহলে উচ্চতা কি আসলে কয়টা আছে এটাকে আমাদের জানা আছে? এটা আমাদের জানা নেই, তাহলে আমরা কিন্তু এখানে লিখবো এইচ। ঠিক আছে, এইচ পর হচ্ছে কি হাইট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি যেটা, যে একটি অর্থে আয়তন, কার আয়তন, লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে কি আয়তন। আমরা এখানে লিখে ফেললাম যে হচ্ছে কি আয়তন। আয়তন বার করার নিয়মে আমি কি বলবো, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উচ্চতা, জায়গাটা সবাই লিখে নেবে। ভূমির ক্ষেত্রফল ইন্টু কি বললাম, উচ্চতা। ভূমির হচ্ছে কি ক্ষেত্রফল ইন্টু হচ্ছে কি উচ্চতা। সবাই মনে রাখবে, ভূমির কি বললাম, ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে কি উচ্চতা। উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু কি বললাম, উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে আমি এক্ষুনি বললাম, কি বললাম, সেটা বললাম পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো পাই আর স্কোয়ার। আর উচ্চতা মানে কি ভাই, এক্ষুনি বললাম উচ্চতা মানে হচ্ছে কি এইচ। তাহলে এখানে লিখবো আমি কি লিখবো, আয়তন। আয়তন এক্ষেত্রে বর্গ হবে না, আমি কি বললাম, ঘন। হ্যাঁ ঠিকই বলেছ, কি হবে বললাম, ঘন একক। একক মানে হচ্ছে কি ইউনিট। তাহলে আমি কি বললাম, পাই আর স্কোয়ার এইচ, সেটা কি লিখলাম, ঘন একক হয়ে গেল। এটা কি হয়ে গেল, লম্ববৃত্তাকার চোঙের কিন্তু আয়তন আমরা বার করার নিয়ম পেয়ে গেলাম, অর্থাৎ সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি, বলো তো এর ভিতরে কতটা জল আছে, তোমাকে বার করার নিয়ম আমি বলেছি বাইরে থেকে বলতে হবে। তাহলে আর এর মান, পাই মানে কি ভাই, আগে বলা হয়নি, বলে দিচ্ছি, পাই মানে হচ্ছে 22/7। অনেকের প্রশ্ন জাগতে পারে 22/7 কোষের কোথা থেকে পেলেন? এর কিছু নিয়ম আছে, রুলস আছে, যেগুলো প্রমাণ করতে গেলে অনেক সময় লেগে যাবে, ওইদিকে আমি যাচ্ছি না। একটু জেনে রাখো, পাই মানে হচ্ছে 22/7। আর এর মান কত, আর মানে কি বললাম, ব্যাসার্ধ। এই জায়গা থেকে জায়গায় তো দূরত্ব মাপতে হবে। সাপোজ তুমি পেলে দেখা হলো যে হয়তো 5 সেমি পেলে, ঠিক আছে, আর উচ্চতা দেখা গেলো তুমি পেলে হচ্ছে 10 সেমি। তাহলে আমি কি করব, এই 22/7 সাথে আমরা কি করব, হয়তো আচ্ছা ধরে নাও ব্যাসার্ধ তুমি সাপোজ পেয়েছো 7, আমি পেলাম, সাপোজ আমি পেলাম 7। তাহলে 7 গুলো কবার হবে বলো তো, 2বার হবে। আর এইচ তুমি ধরে নাও পেয়েছো, তুমি হচ্ছে উচ্চতা পেয়েছো 10 সেমি। তাহলে এই যে কাটাকাটি করার পরে যেটা আমরা পাবো সেটা ফাইনালি হচ্ছে কি তার আয়তন। সব এগুলো আমরা অঙ্কের ক্ষেত্রে যাবো, আপাতত আমি এখানে যাচ্ছি না, এখানেও তোমাদেরকে বিশ্লেষণ করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি অঙ্কের ক্ষেত্রে এগুলো একটা ডিটেলসে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আলোচনা করব। একদম দুর্বল স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট হতে পারে না কেন, সে বুঝতে পারবে 100%। তবে তার কিছু নিয়ম রয়েছে। তার নাম্বার 1 নিয়ম যেটা কি বললাম, যে তার মনের মধ্যে একটা চাহিদা থাকতে হবে যে হ্যাঁ আমি অঙ্ক বুঝবো, অঙ্ক বুঝবো, সে বুঝতে পারবে। এটা আমি বিশ্বাস যে সে বুঝতে পারবে, 100% বুঝতে পারবে। তবে তার একটা ইচ্ছা থাকা প্রয়োজন, যে ইচ্ছা আছে। ইচ্ছা না থাকতে গেলে তার কিছু হবে না, ইচ্ছা লাগবেই। তার যদি কনসেন্ট্রেশন থাকে 100% সে বুঝতে পারবে, কিছু না কিছু উপকৃত হবেই। তাহলে আমরা এখন দেখলাম এটা কিন্তু 2 মুখ লাগানোর ক্ষেত্রে দেখেছি।
ঠিক আছে, দুই মুখ লাগানো ক্ষেত্রে এখন তোমাকে যদি বলে একটা মুখ স্যার খুলে দেন, তাহলে একটা মুখ যদি খুলে দাও তাহলে একটা পায়ার স্কয়ারকে খুলে দিবা, তাহলে হয়ে গেল। ওদিকে আমরা অঙ্ক ওরকম আছে, অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাবো, ওটা ডিটেলসে দেখাবো, এখন যাচ্ছি না। এখন আমরা দেখবো যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, এবার আমরা দেখবো দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের তিনটি জিনিস বার করব। এক নম্বর বার করবো পার্শ্বতলের ক্ষেত্রফল, দুই নম্বর বার করবো সমগ্র তলের ক্ষেত্রফল, তিন নম্বর হচ্ছে আয়তন। তোমাদের বোঝাবে সুবিধার্থের জন্য আমি একটি কি করেছি, দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ নিয়ে নিয়েছি। দুই মুখ খোলা দেখতে পাচ্ছ, এই মুখটা দেখতে পাচ্ছ, এই মুখটা হচ্ছে কি খোলা। ঠিক আছে, এবার আমি এটাকে একটা ডায়াগ্রামের সাহায্যে দেখো, এটাকে আমি এঁকেছি বোর্ডে, যে এখন আমি তোমাদেরকে বলি যে বহির ব্যাসার্ধ। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, আগে যে লম্ববৃত্তাকার চোঙ দেখেছো সেখানে কিন্তু আমি দুটি বৃত্ত দেখতে পেয়েছিলাম। সেম এখানে দুটি বৃত্ত আছে, একটি বৃত্ত, এখানে একটি বৃত্ত, দুটি বৃত্ত, তবে এখানে কিছু আলাদা রয়েছে। হ্যাঁ, আর একটা কি, এখানে উচ্চতা সেম আছে, তবে আলাদা কি, যে ওখানে ছিল বহির ব্যাসগুলো একই ছিল, অর্থাৎ বহির ব্যাসগুলো বা ব্যাসার্ধগুলো একই ছিল, কিন্তু এখানে সম্পূর্ণটা আলাদা। কি আলাদা, এখানে একটা হবে বহির ব্যাসার্ধ আর একটা হবে অন্তর ব্যাসার্ধ। ঠিক আছে, আমি কি বললাম, ওখানে দুটো বৃত্ত ছিল, এখানে দুটো বৃত্ত আছে, ওখানে উচ্চতা ছিল, এখানে উচ্চতা আছে, তবে এখানে ব্যাসার্ধটা হচ্ছে কি আলাদা, ব্যাসার্ধ আলাদা। কি আলাদা বলি, যে এখানে তোমাদেরকে বোঝানোর জন্য, আমি বোঝানোর সুবিধার জন্য আমি কি করছি দেখো, এখানে আমি একটা সেন্টার নিয়ে নিচ্ছি। এই হচ্ছে ধরো মোটামুটি এটা হচ্ছে আমার একটা সেন্টার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু দেখে নাও যে এটা হচ্ছে একটা সেন্টার। ঠিক আছে, এই জায়গাটা আমি যদি সেন্টার ধরি, তাহলে এই জায়গা থেকে ক্যামেরাতে ভালো করে দেখবেন যে এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব শেষ প্রান্ত, এটা হবে বহির্ব্যাস, আর এই জায়গাটা হবে কি বলতো অন্তর্ব্যাস। এই জায়গাটা কি বললাম, বহির্ব্যাস, এই জায়গাটা অন্তর্ব্যাস। এটাকে ছবির মাধ্যমে দেখার চেষ্টা করছি তোমাদেরকে, যেটাকে যদি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে এই জায়গাটা কিন্তু আমার কলম আছে, কলমটা এই জায়গাতে আছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গাটা যেটা বললাম এটা হবে বহির্ব্যাস, বহির্ব্যাসটাকে আমি আর ধরলাম। ঠিক আছে, আর এই জায়গা থেকে এই জায়গায় যে দূরত্ব সেটাকে কি বললাম অন্তর্ব্যাস, অন্তর্ব্যাসটাকে আমি কি ধরলাম, অন্তর্ব্যাসটাকে আমি কি ধরলাম স্মল আর ধরলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোমাদেরকে যদি বলি, এখন যদি তোমাদেরকে আমি বলি যে কি বলি, এখন তোমাদেরকে আমি যদি বলি যে এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি বলো দেখি, পার্শ্বতলের ক্ষেত্রফল, তখন তোমরা কি করবে যে এটাই তো পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি ছিল 2πr ছিল, তাই তো। তাহলে এই যে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h ছিল, তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ এটা যেমন 2πr/h, তাহলে এটাও তো 2πr/h হবে, কেন এটা আর এটা তো সেম হবে, একই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2πr/h। আচ্ছা, এখানে কি লিখেছি দেখে নিই, যে দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, কি বললাম 2πr/h, অর্থাৎ এই যে জায়গাটা আমি বললাম এটা হচ্ছে 2πr/h, তাহলে এর যে আমি এটা বললাম এটাও তো 2πr/h, এটাও তো সেম 2πr/h, তাই না। তাহলে আমি হচ্ছে 2πr/h, কিন্তু এটা কি বাইরের দিক, এটা হচ্ছে কি বাইরের দিক, আর বাইরের দিকটা ব্যাসার্ধ হবে কি আর, তার জন্য আমি কি লিখবো এখানে ক্যাপিটাল আর লিখবো। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ভিতরের দিক, তাহলে এটা হবে কি স্মল আর, তাহলে আমরা লিখবো 2π হচ্ছে কি r/h। তাহলে দুটো তো আমি রং করব। এখন আমি যদি বলি যে এটা বলো তো রং করবে কোনটা, তাহলে এই ভিতরটাও রং করতে পারবে, বাইরে রং করতে পারবে, এই জায়গাটা রং করতে পারবে, এই জায়গাটা রং করতে পারবে, তাহলে আমরা এটাই লিখতে পারলাম। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিব, এখানে পাই কমন নিলাম, কিন্তু এখানে এখানে কমন নিলাম, তাহলে আর কি পড়ে থাকলো ভাই ক্যাপিটাল আর, অর্থাৎ বহির ব্যাসার্ধ, আর একটা পড়ে আছে কি অন্তর ব্যাসার্ধ, এখানে লিখলাম দিলাম বর্গ হচ্ছে কি একক। তাহলে এটা কি পেলাম, এটি হচ্ছে দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ এটাকে যদি এখন রং করতে চাই, এই ভিতরেটা আর বাইরেটাকে যদি এখন রং করতে চাই, মিনিমাম আমাকে যে ন্যূনতম যে আমাকে রং লাগবে এটাই আমার কি রং লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমি যদি বলি এর পুরোটাকে রং করতে চাই, তাহলে কোনগুলো রং করবে গো, রং যদি আমি বলি যে এখন তুমি কোনগুলা করবে, তাহলে রং তুমি নিশ্চয় এই দিকটা আমি রং করলে ফেললাম, এই দিকটা রং করে ফেললাম, যেটা আমরা বার করলাম 2πh × r+r। এখন আরও কি বাকি আছে, এই জায়গাগুলো বাকি আছে না, সে এই জায়গাগুলো তো রং করতে হবে।
এখন আমি যদি বলি এইগুলো তো রং করতে হবে, এদিকটা তো রং করতে হবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করব। চলো এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটাকে বার করার চেষ্টা করি। ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, যে আমাদের যে এটা তো আমাদের রং করবই, সঙ্গে আমরা তো এই জায়গাগুলো রং করব। দেখো আমি মার্কার দিয়ে আমি করে দিচ্ছি তোমাদেরকে, যে এই জায়গাগুলোকে তো রং করবে না, এই জায়গাগুলো ছেড়ে দেবে, এগুলো তো নিশ্চয়ই ছাড়বে না, সেগুলো তো তুমি রং করবে। তার বিপরীতে এইগুলো তো তুমি রং করবে, তাই না? এইগুলো তো তুমি রং করবে, তাহলে এগুলো সবই তো রং করবে। তাহলে এখন আমরা তোমাকে দেখাবো কিভাবে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করবে। তাহলে আমরা এখন লিখব সমগ্র তলের ক্ষেত্রফল। কার সমগ্র তলের ক্ষেত্রফল? দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অত আমি কিছু লিখছি না, জাস্ট আমি লিখছি সমগ্র তলের হচ্ছে কি ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের আমি কি বললাম? ক্ষেত্রফল বললাম। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। চলো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে বুঝে ফেলেছ যে এই জায়গা তো আমি নিব, ওপরে আর নিচেটাও নিতে হবে, মানে পার্শ্বতলটা নিতে হবে। তাহলে পার্শ্বতলটা আমরা লিখে ফেলি। বলো দেখি পার্শ্বতলটা কি আছে? পার্শ্বতলটা কি আছে? 2πh, এই যে বহির্ব্যাস প্লাস অন্তর্ব্যাস। এবার আমরা একটা যোগ দিব। ঠিক আছে, এবার যোগ দেওয়ার পরে আমরা কি করব, মানে এর আমরা ক্ষেত্রফলটা বার করব কি করে? খুবই সহজ। এর ক্ষেত্রফলটা যদি আমি এখন বার করতে চাই, ভিতর তো আমার পুরোটা ফাঁকা, আর এটা তোমরা জানো, যেটা আমি আগে বললাম, যে একটি লম্ববৃত্তাকার চোঙের বা একটি বৃত্তের ক্ষেত্রফল যদি বলি πr², তাই না? কিন্তু এটা কি পুরোটা বৃত্ত আছে? নিশ্চয় পুরোটাতে নেই, এটা তো পুরোটা নেই। এটা তো তোমার বৃত্ত যদি পুরোটা থাকতো তাহলে আমি πr² করে দিতাম, তাহলে আমি দুটোকে যোগ করে দিতাম। কিন্তু সেক্ষেত্রে তো ভিন্ন, ওটা তো তোমার পুরোটাই ফাঁকা রয়েছে, কিন্তু শুধুমাত্র এই জায়গাটা রয়েছে। তাহলে এর ক্ষেত্রফলটা বার করবো কী করে, তাই তো? তাহলে আমাদের এখন তোমাকে একটু আলাদা রকমভাবে বুঝিয়ে বলি, যে এই যে জায়গা আমার আঙুল দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব তুমি ধরে নাও 10 মিটার। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা তুমি ধরে নাও হচ্ছে কি 10 মিটার। এটা হচ্ছে বহির্ব্যাস। আমি কি বললাম? বহির্ব্যাস। তাহলে বহির্ব্যাসটা আমি কত ধরলাম বলো তো? 10 আমি সেমি ধরলাম বা মিটার ধরলাম। আচ্ছা, মিটারই ধরলাম। ঠিক আছে, তাহলে এই যে জায়গা থেকে এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে জায়গাটা হচ্ছে আমি কত বললাম? 10 মিটার। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি যে অন্তর্ব্যাসার্ধ, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গায় যে দূরত্ব, অন্তর্ব্যাসার্ধটা আমি বলে দিলাম যে এটা হচ্ছে কত মিটার বলো তো? এটা আমি বললাম 5 হচ্ছে কি মিটার। তার মানে এই যে অন্তর্ব্যাসার্ধ, এই জায়গা থেকে এই জায়গাতে আমি কত বললাম? 5 মিটার। আচ্ছা, এখন আমি যদি বলি বলো তো যে এই জায়গাটার দূরত্ব কত? এই জায়গা থেকে এই জায়গাটা দূরত্ব, সবাই বলবে স্যার 5। আমি বলবো কেন 5? স্যার এটা কোনো কথা হলো? এই জায়গা থেকে এই জায়গা যদি আপনার 10 হয়, এই জায়গা থেকে এই জায়গা যদি আপনার 5 হয়, তাহলে অবভিয়াসলি 5ই হবে না? কারণ 10 থেকে আমরা 5 বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি করব? আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কাকে বাদ দিব? এই আর মানে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধটাকে বাদ দিয়ে দিব। 10 সেমি থেকে কত দিব বলো তো? 5। তাহলে 10 থেকে 5 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কত পেলাম? 5 পেলাম। কিন্তু এবার তোমরা আমাকে বলো তো, এটা তো তোমাকে বোঝাবার জন্য বললাম, তাহলে আমরা যেটা জানি এর ক্ষেত্রফল জানি। কার ক্ষেত্রফল? একটি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে একটা বহির্ব্যাসার্ধে যদি আমি বৃত্তের ক্ষেত্রফল বলি, কি বলবো? πr²। পাই হচ্ছে কি? এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, তাই না? πr², তাই তো? এটা বহির্ব্যাসার্ধ। তাহলে বহির্ব্যাসার্ধ হচ্ছে πr²। এখন অন্তর্ব্যাসার্ধ যদি বলি, অন্তর্ব্যাসার্ধ কি হবে বলো তো? সেটাও তোমরা বলবে। এটা হচ্ছে πr²। এবার আমরা এদের মধ্যে বিয়োগ করে দিব, যেমনটা তোমরা এইখানে বিয়োগ করে দিয়েছিলে। বহির্ব্যাসার্ধ থেকে যেমনটা অন্তর্ব্যাসার্ধকে বিয়োগ করে দিয়েছিলে, এখানেও তোমরা কি করবে? বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধটাকে বিয়োগ করে দিবে। ঠিক আছে, সেম আমরা এটাই করব। কিন্তু এবার বলো তো, এগুলো আমাদের যেমনটা এখানে আমরা রং করব, এর ক্ষেত্রফলটা বার করব। এই জায়গাটা যখন আমরা ক্ষেত্রফল বার করব, অবভিয়াসলি তার নিচের দিকেও তো ক্ষেত্রফলটা বার করব। তাহলে দুটো আছে, তাহলে এগুলো কটা আছে? দুটো। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে পাই বহির্ব্যাসার্ধ মাইনাস স্মল r²। এবার এগুলো কবার আছে বলো তো? 2 বার আছে, তাই না? তাহলে আমরা এই গুণিত লিখে দেবো 2। আর যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে আমরা বর্গ কথাটা ব্যবহার করব। আর যদি আয়তন হয় তাহলে আমরা কি বললাম? হ্যাঁ, ঘন শব্দটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা কি করছি, এই যে আমাদের 2πh আছে না,
এই যে 2 পাই, এই যে 2 পাইটাকে আমি রেখে দিলাম, এইচটাকে আমি এ সাইডে নিয়ে আসছি, এতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা যেমন আছে তেমন লিখে ফেলো, বহির্ব্যাস প্লাস অন্তর্ব্যাস, এইচটাকে এই সাইডে নিয়ে চলে আসো, আমি নিয়ে চলে এলাম প্লাস। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানেও পাই আছে এখানেও পাই আছে, তাহলে আমরা পাইটাকে আমরা কি করব, কমন নিয়ে নেব। ঠিক আছে, তোমাদেরকে মার্কারের সাহায্যে আমি দেখার চেষ্টা করছি যে দেখো এখানেও পাই আছে এখানেও পাই আছে, তাহলে আমরা কি কমন নেব বললাম যে পাই আমরা কমন নেব। আচ্ছা 2টাকে গুণটা ওই সাইডে আছে, আমি এ সাইডে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে 2 পাই হয়ে গেল। তাহলে ফাইনালি কি পড়ে আছে বলো দেখি, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কেন? এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ মাইনাস হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। এবার আমরা লিখবো বর্গ হচ্ছে কি একক, যেটা আমরা প্রত্যেকে লিখবো। ঠিক আছে, বর্গ মানে হচ্ছে কি ক্ষেত্রফল। এ পর্যন্ত তুমি যদি রাখো এটা কোনো সমস্যা নেই, তোমাদের যে অঙ্কের বইটা রয়েছে এই অঙ্কের বইয়ে এই পর্যন্ত তোমাদের রেখে দিয়েছি, কিন্তু তোমাদের সুবিধার জন্য অঙ্কের সমাধানটাকে আরও সহজভাবে উপস্থাপন করার জন্য আমি একটু বাড়াবো। তো দেখে নাও কিভাবে করব। তাহলে 2 পাই আছে, আমি 2 পাই আমি বসাবো, আমি বসিয়ে দিলাম। তাহলে এই যে হচ্ছে কি আর বহির্ব্যাস প্লাস হচ্ছে অন্তর্ব্যাস ইন্টু এইচ 2 পাই। আচ্ছা এই জায়গাটা একটু কাজ করব, এই জায়গাটা কাজ করার আগে একটু তোমরা দেখে নাও একটি ফর্মুলা। সে কি ফর্মুলা? বিখ্যাত একটি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি জানো? এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি। যারা জানো না জেনে নাও। আচ্ছা একটা জায়গা বলো তো, কে কার ঘাড়ে চেপে আছে, মানে কে কার জায়গাটা নিয়েছে? দেখো এখানে আছে এ, কিন্তু এ জায়গায় কি আছে বলো তো? দেখতে পাচ্ছ ক্যাপিটাল আর, তাহলে এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, আবার এখানে আছে বি, কিন্তু বি এর জায়গায় কি আছে বলো দেখি? স্মল আর আছে। ঠিকই ধরেছো। তার মানে কি বুঝে ফেলেছো, যেখানে যেখানে স্যার এ আছে সেখানে সেখানে বসাবো ক্যাপিটাল আর, আর যেখানে যেখানে স্যার বি আছে সেখানে সেখানে বসাবো স্মল আর। ক্যাপিটাল আর মানে কি? ক্যাপিটাল আর মানে হচ্ছে কি বহির্ব্যাসার্ধ, আর ছোট আর মানে হচ্ছে কি স্মল আর মানে হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। ঠিকই ধরেছো। তাহলে আমরা বসিয়ে ফেলি এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এ আছে তাই না, তাহলে আমরা এ জায়গায় কি বসাবো বললাম? হ্যাঁ ঠিকই বলেছো, এ জায়গায় বসাবো কে আছে? এই যে এ বললাম, এই জায়গায় কে আছে? আর। তাহলে আমরা বসাবো আর, তারপর প্লাস আছে, প্লাস বসে দিলাম। এবার বি আছে, তাহলে এখানে বি এর জায়গায় কি বসবো বলো তো? স্মল আর, তাহলে আমরা স্মল আর বসিয়ে দিলাম। আবার এ আছে, তাহলে এর জায়গায় আমি এক্ষুনি বললাম যে ক্যাপিটাল আর। ঠিক আছে, আর এখানে বি এর জায়গায় কি আছে বলো তো? আর, তাহলে এখানে করে দিলাম মাইনাস মাইনাস, বি এর জায়গায় কি হবে? স্মল হচ্ছে কি আর। তাহলে আবারও আমরা একটি কথা লিখবো, সেটা হচ্ছে বর্গ একক। ঠিক আছে, এবার এ পর্যন্ত আমার উপরের জায়গাটা আমি একটা কাজ করছি, আমি এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিচে আমার জায়গা নেই বলে করা সম্ভব হচ্ছে না। জায়গা লক্ষ্য করো, এটা যেমন আছে তেমন লিখে ফেলো। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো কি কি আমাদের কমন আসছে। আমাদের একটা কিন্তু কমন আসছে। কি কমন আসছে? এখানে দেখো ক্যাপিটাল আর আছে, আর এই দেখো এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু সেম আছে তাই না? এই জায়গাটা আর এই জায়গাটা একদম সেম আছে আমাদের, একদম মানে একদম সেম আছে। তাহলে এই জায়গাটা আমরা কি করব? কমন নিয়ে নিব। তাহলে আমরা কমন নিয়ে নিই, চলো কমন নিয়ে নিই। তাহলে কি করব? আর আর প্লাস আর মানে ক্যাপিটাল আর প্লাস আর। তাহলে আমরা এই জায়গাটাকে যে এই জায়গাটাতে কমন নিয়ে নিয়েছি। তাহলে আচ্ছা না না না, এই জায়গাটা করার আগে আর একটা জায়গা আমরা করব। ঠিক আছে, কি করব? দেখো 2 পাই কিন্তু আমাদের এখানে কমন আছে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, এখানে কিন্তু একটা কমন আসছে। কি কমন আসছে? 2 পাই কমন আসছে। এই জায়গাটা দেখো তো, এখানে 2 পাই আছে, আবার এখানে 2 পাই আছে। তাহলে আমরা একটা 2 পাই আমরা কমন নিয়ে নেব। তাহলে 2 পাই কমন নিয়ে নিই। তাহলে 2 পাই যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এই জায়গাটা আর একটা কিন্তু কমন আসছে। কি পড়ে আসছে বলো তো? কি কমন আসছে? এখানে আর প্লাস আর 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 প্লাস আর, তাহলে এই জায়গাটা কিন্তু পুরোটাই কমন আসছে। তাহলে এই 2 পাই তাহলে এখানে 2 পাই আমি কমন নিয়ে নিয়েছি। আর কি পড়ে আছে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এটা তো কমন আছে, তাহলে আমরা এটাও লিখে নেব। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা এটা তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 পাই কমন নিয়ে নিয়েছি, এই জায়গাটাও কমন নিয়ে নিয়েছি। কি পড়ে আছে বলো তো? এইচ পড়ে আছে। আমরা তাহলে লিখবো এইচ, আর কি পড়ে আছে? কি পড়ে আছে বলো তো? প্লাস, এই জায়গা তো কমন নিয়ে নিয়েছো, এই জায়গাটা কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে আছে? আর মাইনাস আর। তাহলে লিখে দেবো আর, সরি এটা ক্যাপিটাল আর আছে, তাহলে আমি লিখে ফেলবো যে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি লিখবো বলো তো? বর্গ একক। ঠিক আছে,
বর্গ হচ্ছে একক। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। কিসের ফর্মুলা বলো তো? যে ফর্মুলাটা বললাম, সমগ্র তলের ক্ষেত্রফল দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা যখন দেখব এখন দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা বার করব। ঠিক আছে, আয়তন বার করার নিয়ম কি? আয়তন বার করার নিয়ম জানার আগে আমরা একটু জেনে নিই আয়তনটা কি। এই যে আমি দেখলাম দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙ, এটিকে তৈরি করতে আমার যতটুকু পদার্থ লেগেছে এটাই হচ্ছে তার আয়তন। এর বার নিয়মটা খুবই সহজ। যেটা আমরা জানি যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি, একটি আয়তন আমরা জানি যে পাই হচ্ছে কি আর স্কোয়ার এইচ, এটাই তো তার আয়তন, এটাই তো আয়তন। তাহলে আমি এখন যদি বলি যে টোটাল আয়তন, তাহলে বহির ব্যাসার্ধ, তাহলে টোটাল আয়তন যদি আমি বলি, এটা দুই মুখ খোলার ক্ষেত্রে নয়, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এখন আমি যদি বলি তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ যেটা যেহেতু এটা ফাঁপা, তাহলে ফাঁপা মানে কি করব, সহজ কথায় হচ্ছে কি বহির ব্যাসার্ধর যে আয়তন, বহির ব্যাসার্ধ আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ, আর অন্তর ব্যাসার্ধের আয়তন কি হবে মাইনাস পাই আর স্কোয়ার এইচ। যদি মাইনাস কেন করলাম, আগের যে অংশকোটন তোমরা দেখেছো সেই অংশকোটনই হচ্ছে কনসেপ্টটা এখানে পুরোটা লিখিয়ে দিয়েছে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো যে এটা হচ্ছে কি বলতো, একটি দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে আয়তন পাই আর স্কোয়ার হচ্ছে এইচ মাইনাস হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু আয়তন তার জন্য আমি একটা কথা উল্লেখ করব, ঘন হচ্ছে কি একক। ঠিক আছে, ঘন একক। এখানে তুমি আবার একটা লাইন করতে পারো,